চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ভাষাঞ্চরে পৌঁছে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালো রোহিঙ্গারা। জীবনমান নিশ্চিত করে পর্যায়ক্রমে তালিকাভুক্ত বাকিদেরও স্থানান্তর। উন্নত দেশগুলোকে করোনা টিকা তৈরির প্রযুক্তি উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর আহ্বান। জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভাষণ। সাবেকদের পর এবার জনসম্মুখে ভ্যাকসিন নেয়ার ঘোষণা জো বাইডেনের। করোনা পরবর্তী প্রভাব কয়েক দশক থাকার আশঙ্কা জাতিসংঘের। এবং মানিকগঞ্জ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 6 জন সহ কমপক্ষে 13 জন নিহত। টাঙ্গাইলে আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে রাজধানীতে গারো জনগোষ্ঠীর ওয়ানগালা উৎসব উদযাপনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ভাষাঞ্চরে পৌঁছে আবাসন ও জীবনমানের ব্যবস্থাপনা দেখে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রথম দফায় দ্বীপটিতে আশ্রয় নিয়েছে 1642 জন। প্রাকৃতিক দুর্যোগের সকল ঝুঁকি নাকচ করে প্রকল্প পরিচালকের দৃঢ় বিশ্বাস, ভাষাঞ্চর পরিদর্শন করলে অবস্থান পরিবর্তন করবে আন্তর্জাতিক মহল। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে সামিয়া রহমান প্রিমার রিপোর্ট। বঙ্গোপসাগরে বুকে জেগে ওঠা নতুন জনপদ ভাষাঞ্চরে পা রেখেছেন 400-র বেশি রোহিঙ্গা পরিবার। ভয়াবহ নির্যাতনের মুখে নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে বারবার নতুন জীবনের সন্ধানে রোহিঙ্গা জনগোষ্ঠী। অবশেষে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাষাঞ্চরে ফিরলেন রোহিঙ্গাদের একাংশ। এখানে যারা রয়েছেন তাদের বেশিরভাগই 2017 সালের পর জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন। তারা বলছেন ভালো থাকার জন্যই ভাষাঞ্চরে যাচ্ছেন তারা। তবে তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলে একেবারেই ফিরতে চান তাদের জন্মভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে। মূল প্রত্যাবাসনের আগে একাংশ রোহিঙ্গার জন্য গড়ে তোলা নতুন জনপদে তাদের স্বাগত জানায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও নৌবাহিনী। দ্বীপটিতে পৌঁছেই উচ্ছ্বাস তাদের, প্রকাশ করেন কৃতজ্ঞতা। খুব ভালো লাগছে, আমরা সবাই দূর করে আসে না, খুশি খুশি আসতে, মানে ওনারা অনেক ধন্যবাদ দিছে। আমরা আর কান দেশের তো আরো মজলুম বর্মা সরকারে আরো জুলুম করে মারি ফেলে দেন। তো বাংলাদেশে আর সাহায্য করছে, মদত করছে, সাহারা দিয়ে, জায়গা দিয়ে, মেডি দিয়ে। শুক্রিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুল্লাহ আল্লাহ বারের জন্নত ব্যস্ততা জায়গা বসিত করুক। শেখ হাসিনার আল্লাহ হায়াত দান করুক, আল্লাহ বারের জন্য জায়গা বসিত করুক, আল্লাহ বারে হায়াত দান করে বিয়ার আমাদের সবার রাখুক। খাবার দিছে, আমাদেরকে সহযোগিতা করতেছে, আমাদেরকে সেবা করতেছে, ভালো লাগতেছে, সবকিছু ভালো লাগছে। রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিতে ভাষাঞ্চরে কাজ করছে 23টি দেশীয় এনজিও। যখন রোহিঙ্গারা শেল্টার সেটেল হয়ে যাবে তখন আমাদের 1 মাসের জন্য আমরা ফুড দিয়ে দেব। আমরা SSTS সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট আমরা প্রায় 100 ফ্যামিলির জন্য 1 বছরের জন্য প্ল্যান করে আসছি। মানবিক সহায়তা কার্যক্রমে যে সমস্ত সামগ্রী, প্রত্যেকটা সামগ্রী তাদের কাছে আমরা পৌঁছে দেব। আন্তর্জাতিক সম্প্রদায় ভাষাঞ্চর পরিদর্শন করলেই সম্পূর্ণভাবে আশ্বস্ত হবে বলে মত সংশ্লিষ্টদের। আমরা এখন শুরু করেছি, আমার এটা দৃঢ় বিশ্বাস যে UNHCR, WFP and IOM সবাই এখানে আসার পরে কনভিন্স হবে, বাট সেই আশাটার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা ফুললি রেডি টু শো দেম হোয়াট ইজ দ্যাট আইল্যান্ড অ্যান্ড হোয়াট ইজ দ্যাট স্ট্রাকচার। পর্যায়ক্রমে তালিকাভুক্ত বাকিদেরও ভাষাঞ্চরে স্থানান্তরের আশাবাদ সংশ্লিষ্টদের। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ভাষাঞ্চর, নোয়াখালী।
উন্নত দেশগুলোকে করোনা ভাইরাসের টিকা তৈরির প্রযুক্তি উন্মুক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের মানসম্পন্ন টিকাগুলো সঠিক সময়ে স্বল্প মূল্যে প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, সুযোগ পেলে বাংলাদেশের করোনা ভাইরাসের টিকা তৈরির সক্ষমতা রয়েছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। করোনা মহামারী ও পরবর্তী সময়ের কর্মকৌশল নির্ধারণে জাতিসংঘের সাধারণ পরিষদের 31তম বিশেষ অধিবেশন। জাতিসংঘ সদর দপ্তরে মূল আয়োজনে সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা অনলাইনে যোগ দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে যোগ দিয়ে করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক বিপর্যয়গুলো তুলে ধরেন। COVID-19 can never be brought under control in one place unless it is brought under control everywhere. We need to ensure universal, equitable, timely and affordable access to quality vaccines. When it comes to the access to vaccines, no one should be left behind. বৈশ্বিক মহামারী ঠেকাতে 3টি সুনির্দিষ্ট প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। The world must treat the COVID-19 vaccine as a global public good. The WHO initiative of ACT and COVAX facility can play a vital role in this regard. Developed countries should commit to technology transfer for the local manufacturing of vaccines in developing countries using IP rights waiver under TRIPS agreement. Bangladesh has the capacity and is ready to produce vaccines if opportunity given. বাংলাদেশে করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কা সামলাতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 6,55,00,000-এর বেশি। প্রাণ হারিয়েছেন 15 লাখের বেশি মানুষ। মার্কিন নাগরিকদের উৎসাহিত করতে সাবেক মার্কিন প্রেসিডেন্টদের পর এবার জনসম্মুখে ভ্যাকসিন নেওয়ার ঘোষণা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা ভ্যাকসিন নিতে ফাইজার এবং বায়োনটেকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে কোস্টারিকা। ভ্যাকসিন অনুমোদন পেলেও করোনা পরবর্তী প্রভাব কয়েক দশক পর্যন্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। আফরোজা হাসির রিপোর্ট। করোনা মহামারীতে বিপর্যস্ত ইউরোপীয় অনেক দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। ক্রিসমাস উৎসবকে ঘিরে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার সংক্রমণ ঠেকাতে মার্কিনীদের ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে সাবেক প্রেসিডেন্টদের পর জনসম্মুখে ভ্যাকসিন নেয়ার ঘোষণা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ভ্যাকসিন অনুমোদনের পরপরই ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। ক্ষমতা গ্রহণের পর প্রথম 100 দিন নাগরিকদের মাস্ক পরা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। ফাইজার এবং বায়োনটেকের তৈরি কোভিড ভ্যাকসিন ব্যবহারে যুক্তরাজ্যের জরুরি অনুমোদন নিয়ে সমালোচনা করায় ক্ষমা চেয়েছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। 2021 সালে 30 লাখ করোনা ভ্যাকসিন নিতে ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার এবং বায়োনটেকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে কোস্টারিকা। 2021 সালের প্রথম 4 মাসে বিশ্বে 100 থেকে 125 মিলিয়ন করোনা ভ্যাকসিন বিতরণ করতে পারবে বলে আশা করছে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না। ভ্যাকসিন গ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মাধ্যমে ভ্যাকসিন গ্রহণকারীদের শনাক্ত ও পর্যবেক্ষণ করা সহজ হবে। আফরোজা হাসি, চ্যানেল আই। করোনা ভাইরাসে শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 6,772 জনের। মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,572 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,90,951 জন। সুস্থতার হার 82.48%। 24 ঘন্টা নমুনা সংগ্রহ হয়েছে 15,527টি এবং পরীক্ষা হয়েছে 15,430টি। এই সময় শনাক্ত 2,252 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,73,991 জন। শনাক্তের হার 14.59%।
টাঙ্গাইল ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 5 জন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। আরেক দুর্ঘটনায় মানিকগঞ্জ দৌলতপুর সড়কের দৌলতপুরের মূলকান্দি এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে নিহতদের 6 জনই একই পরিবারের সদস্য, আরেকজন অটো রিকশা চালক। আর টাঙ্গাইলে হতাহতদের সবার বাড়ি রংপুরে। মুসলিম উদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রংপুর থেকে ঢাকার পথে সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস টাঙ্গাইলের মির্জাপুরের কুন্নিতে বিকল হয়ে পড়ে। বাসটি মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় শুক্রবার সকালে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় নিহত 6 জনের মধ্যে একজন নারী ও বাকি 5 জন পুরুষ। টাকা সাহেব পিছন থেকে এমন ভাবে মারলো, পরে যে আমার এই ঘরে লাগার পরে ঘরে অনেক জিনিসপাতি ক্ষতি হয়েছে। এত কপাল ভালো আমাদের খাটটা ওই পাশে ছিল, ওই পাশে খাটটা না থাকতো, যদি এই পাশে থাকতো তাহলে আমরা মনে হয় হয়তো সমস্যা হয়ে যেত। টাকা এসে তারপরে বাসের লাগাইলে ওই বাসটা ঘরের ভিতরে ঢুকে যায়, অনেক লোকজন মারা যায়। হাইওয়ে পুলিশ ফোন করলাম, ফায়ার সার্ভিস ফোন করছি, ফোন করার পর তারা আসছে, যতটুকু সম্ভব সার্বিক সহযোগিতা করে নিয়ে। হাইওয়ে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা হতাহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে 4 জন নিহত হয় এবং হাসপাতালে যাওয়ার পর আরো 2 জন, সহ মোট 6 জন নিহত হয় এবং 5 জন যাত্রী আহত হয়। নিহতরা সবাই বাসের যাত্রী, সবাই রংপুরের অধিবাসী, রংপুর পীরগঞ্জ বা ওই এলাকার বলে জানা যায়। দুর্ঘটনার পর বাস ও ট্রাক চালক পালিয়ে যায়। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। ডিসেম্বরের শুরু থেকে পাকিস্তানি বাহিনী যখন কোণঠাসা হয়ে পড়ে, তখন অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহ পথ ঠিক রাখতে বঙ্গোপসাগরে তাদের সেরা সাবমেরিন পাঠিয়েছিল পাকিস্তান, কিন্তু সেখানেও পাকিস্তানিদের পরাজয় ঘটে। তারপরও মার্কিনীদের চেষ্টা অব্যাহত থাকায় বৈশ্বিক পরাশক্তিগুলোর সম্ভাব্য নতুন রণক্ষেত্র হিসেবে আলোচিত হতে থাকে বঙ্গোপসাগরের নাম। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1971 সালের নভেম্বরের মাঝামাঝিতে এসে মুক্তিযোদ্ধাদের কাছে কোণঠাসা হয়ে পড়তে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। রসদ ও যুদ্ধ সরঞ্জামে ঘাটতি পড়ে পাকিস্তানিদের। আকাশপথে যখন সেসব সরঞ্জাম আনা অসম্ভব হয়ে পড়ে, তখন তারা বেছে নেয় সমুদ্রপথকে। সেখানেও তারা আশ্রয় নেয় কূটকৌশলের। সমুদ্রপথে যুদ্ধ সরঞ্জাম আনতে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধ জাহাজ বিক্রান্তকে সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করে পাকিস্তান। বিক্রান্তকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র থেকে কেনা পাকিস্তানের সে সময়ের সেরা S-130 সাবমেরিন PNS গাজীকে পাঠানো হয় বঙ্গোপসাগরে। সে পরিকল্পনা ব্যর্থ হলে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে ভারতের নৌবাহিনীকে সেদিকে ব্যস্ত রেখে নিজেদের কাজ উদ্ধারের সিদ্ধান্ত নেয় পাকিস্তানি বাহিনী। গোয়েন্দা তথ্যে তা জেনে যাওয়ার পর S-21 সাবমেরিন INS কারাঞ্জকে দায়িত্ব দেয় ভারত। পাকিস্তানের সাবমেরিন বঙ্গোপসাগরে বিশাখাপট্টমের কাছে আসার পর তা চিহ্নিত করে ভারতের সাবমেরিন। শুরু হয় যুদ্ধ। সাবমেরিন যুদ্ধে পাকিস্তানের সে সময়ের সেরা সাবমেরিন গাজীর পরাজয় ঘটে। আর দেশের ভেতর এবং বাংলাদেশ উপকূলে এর আগে পরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ নৌবাহিনী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। মিরপুর বাংলা কলেজে 71-এ গণহত্যার বিভিন্ন স্থান অবহেলায় পড়ে আছে। কলেজের 3টি জায়গায় স্মৃতিস্তম্ভ গড়ে উঠলেও অন্যগুলো সংস্কারে উদ্যোগ নেই। কোথাও কোথাও গড়ে উঠেছে নতুন স্থাপনা। কর্তৃপক্ষ বলছে, যথাযথ উদ্যোগ নিলে পুরো ক্যাম্পাসকে গণহত্যা ও মুক্তিযুদ্ধের আর্কাইভ হিসেবে গড়ে তোলা যাবে। লায়লা নওশিনের রিপোর্ট। সরকারি বাংলা কলেজের পরিত্যক্ত ডোবা এটি। 71-এ মুক্তিযুদ্ধ চলার সময় হাজারো বাঙালিকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল এখানেই, যার প্রমাণ মেলে যুদ্ধ পরবর্তী বিভিন্ন পত্রিকা এবং বইয়ে।
কলেজ ক্যাম্পাসের এরকম বেশ কয়েকটি জায়গায় বধ্যভূমি ও গণকবর ছিল। গণহত্যার সাক্ষী হয়ে আছে আমগাছতলা ও ভবনের পাশের ঢালু জমি। এখানকার যে দেখতে পাচ্ছেন খালটা, এই খালটা লম্বা হয়ে চলে গেছে কলেজের মাথা পর্যন্ত, কলেজের গেটের কাছ পর্যন্ত। এবং এলাকার লোকজনের সাথে কথা বলে আমরা জানতে পারি, বা সেই সময়কার আমাদের কিছু কর্মচারী যারা এখন নেই কিন্তু তাদের সন্তানরা এখনো আছেন, আমাদের কর্মচারীরা, তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এখানে 90, 92, 93 সাল পর্যন্ত এই জায়গাগুলোতে আপনার কঙ্কাল, মাথার খুলি এগুলো পাওয়া যেত। বধ্যভূমির কুয়াগুলো বিলীন হয়েছে, তবে এখনও টিকে আছে পাকিস্তানি বাহিনীর টর্চার সেল হিসেবে ব্যবহার করা একটি ভবনের কিছু কক্ষ। ইতিহাসের নির্মম স্মৃতি জড়িত এসব জায়গায় কয়েকটিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, বাকিগুলো অবহেলায় পড়ে আছে। তবে আমি খুব দুঃখ পাই যে এরকম ঢাকা শহরের বুকে এরকম একটা বধ্যভূমি, কিন্তু তার কোনো সংরক্ষণ, কোনো উদ্যোগ নাই। এটা শিক্ষা প্রতিষ্ঠানই থাকবে, সবাই ঘুরে ঘুরে দেখবে এখানে স্বাধীনতা যুদ্ধের সময় কি হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ের বধ্যভূমির উপর দাঁড়ানো মিরপুর সরকারি বাংলা কলেজের এসব স্মৃতি সংরক্ষণে বিভিন্ন সময় আন্দোলন হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 71-এ মিরপুর সরকারি বাংলা কলেজে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তার জীবন্ত নিদর্শন এই জোড়া গাবগাছ। এই জোড়া গাবগাছের মতো মিরপুর সরকারি বাংলা কলেজে আরও 9টি স্থান আছে যেখানে 71-এ পাকিস্তানি বাহিনীরা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে। এর মধ্যে 3টি জায়গাকে চিহ্নিত করে এরই মধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও বাকি জায়গাগুলোতে স্মৃতিস্তম্ভ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষ বলছে অন্যান্য জায়গাগুলোকে সংস্কার করে মুক্তিযুদ্ধের আর্কাইভ হিসেবে তৈরি করলে তরুণ প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানিদের হত্যাযজ্ঞ নিয়ে অনেক নতুন তথ্য পাবে। মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে লাইলা নওশিন, চ্যানেল আই। বান্দরবানের চিম্বুক পাহাড় এলাকায় 20 একর জমির উপর 5 তারকা হোটেল ও পর্যটন কেন্দ্র নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয়দের এক অংশ বলছে এটি হলে তাদের জীবনমানের উন্নতি হবে, তবে ম্রোর জনগোষ্ঠীর এক অংশ সহ অনেকের অভিযোগ এর ফলে বসতি, সংস্কৃতি ও পরিবেশ ধ্বংস হবে। রাসেল জমাদ্দারের ক্যামেরায় মোস্তফা মল্লিকের রিপোর্ট। 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হলেও এখনো আস্থার সংকট আছে এই জনপদে। বান্দরবানের চিম্বুক পাহাড় এলাকার চন্দ্র পাহাড়, এই পাহাড়ে একটি আধুনিক পর্যটন কেন্দ্র ও রিসোর্ট তৈরির জন্য 20 একর জমি ইজারা দেয় প্রশাসন। এরই মধ্যে এই জমি নিয়ে শুরু হয়েছে অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ। ম্রো জনগোষ্ঠীকে সুরক্ষার আহ্বান জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এখানে আমাদের 5টা হাইরেস্ট বিল্ডিং আছে বর্তমান কনস্ট্রাকশন ডিজাইন অনুযায়ী, প্ল্যান ডিজাইন অনুযায়ী। এখান থেকে আশেপাশের আমরা যেটা বলি যে ওই যে ব্লু হিল আর কি, হ্যাঁ ব্লু হিল দেখা যাবে। আমার কোনো জানি না এটা কি ক্ষতি হবে সব বলছে, এটা মানা করতে পারবো না। আর আমাদেরকেও আগে থেকে যেভাবে আমাদের বসবাস করে এরকম আমাদেরকে দেখতে হবে। ম্রো নেতারা বলছেন শান্তি চুক্তির এই মাসে তারা আশা করছেন এ নিয়ে বিতর্কের দ্রুত সুষ্ঠু সুরাহা হবে। উচ্ছেদ করা হয় নাই, জোরপূর্বক এখনো উচ্ছেদ করা হয় নাই। মুরু কমিউনিটি তাদের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত যে আমাদের হয়তো এখান থেকে উচ্ছেদ হতে হবে। এই যে সুযোগ একটা পাওয়ার কারণে বিভিন্ন অ্যাক্টরসগুলি কিন্তু খেলতেছে। জাতি বৈচিত্র্য থাকতে পারে, পরিবেশগত বৈচিত্র্য থাকতে পারে, সেটা ভিন্নতর, কিন্তু সবকিছু কিন্তু একই আইনে, একই সংবিধানের আওতায় চলছে। এবং অনেক কিছু কিন্তু সরকার করে যাচ্ছেন, আশা করি এক সময় সবকিছু বাস্তবায়ন হবে। পর্যটন কেন্দ্রটি নির্মিত হলে এর আশপাশের পাহাড়ের সাথে কেবল কারের মাধ্যমে যাতায়াত করা সম্ভব হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তবে পাহাড়িরা চান তাদের স্বাভাবিক জীবনযাত্রায় যাতে কোনো বিঘ্ন না ঘটে। পার্বত্য শান্তি চুক্তি হওয়ার এত বছর পরেও যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হলেই কয়েকটি গোষ্ঠীর পক্ষ থেকে আসে প্রবল বাধা। এই পর্যটন কেন্দ্র এবং 5 তারকা হোটেল নির্মাণের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। এমন তথ্য জানিয়ে প্রশাসন বলছে সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রকল্প বাস্তবায়ন হলে এই জনপদের চিত্র সত্যিকার অর্থেই পাল্টে যাবে। বান্দরবানের চন্দ্রপাহাড় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এবারে রয়েছে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান,
ধন্যবাদ বুশরা আমাকে আই স্পোর্টসের সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই স্পোর্টসে। বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হয়েছে কাতার বাংলাদেশ। আয়োজনের শুরুতে থাকছে তারই আপডেট। দোহার শেখ আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে স্বাগতিক কাতারের বিপক্ষে 2022 বিশ্বকাপ বাছাই পর্বে লড়ছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে পয়েন্ট পাওয়াটাই মূল লক্ষ্য জামাল ভুঁইয়াদের। দর্শক, এখন পর্যন্ত ম্যাচের স্কোর: প্রথমার্ধ শেষে কাতার 2, বাংলাদেশ 0। দ্বিতীয়ার্ধের খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবার জানাচ্ছি ক্রিকেটের খবর। শুরুতেই অস্ট্রেলিয়া ভারত টি-20 সিরিজ প্রসঙ্গ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে 11 রানে হারিয়ে 3 ম্যাচে টি-20 সিরিজে 1-0 লিড নিয়েছে সফরকারী ভারত। 162 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস 20 ওভারে 5 উইকেটে 155 রানে থমকে যায়। ক্যানবেরায় টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পাওয়া ভারত 7 উইকেটে 161 রান করে। ওপেনার লোকেশ রাহুলের 40 বলে 51 পর ভারত চ্যালেঞ্জিং স্কোর গড়ে রবীন্দ্র জাদেজার 23 বলে অপরাজিত 44 রানের উপর ভর করে জবাবে ফিঞ্চ ও ডার্সি শার্টের 56 রানের ওপেনিং পার্টনারশিপের পরও স্মিথ 12 ও ম্যাক্সওয়েল মাত্র 2 রান করে আউট হলেও বিপর্যয় পড়ে অস্ট্রেলিয়া। অজিদের পক্ষে ফিঞ্চ 35, শট 34 ও হেনরিক্স 30 রান করেন। ভারতের নটরাজন ও কনকাশন সাবস্টিটিউশন হিসেবে বল করার সুযোগ পাওয়া চাহাল 3টি করে উইকেট নেন রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচ সিডনিতে। ওদিকে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের সেরা ইনিংস খেললেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার ব্যক্তিগত 251 রানের ইনিংসে চালকের আসনে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে আগের দিনের সংগ্রহ 2 উইকেটে 243 রান নিয়ে দ্বিতীয় দিন মাঠে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। টম লাথামের পর রস টেলরের সাথে আরও 93 রানের পার্টনারশিপ গড়েন উইলিয়ামসন। ব্যক্তিগত 38 রানে টেলর ফিরে গেলেও কাইল জেমিসনের সাথে কেনের 72 রানের পার্টনারশিপে 500 পার করে নিউজিল্যান্ড। 34 বাউন্ডারি ও 2 ওভার বাউন্ডারিতে ক্যারিয়ার সেরা 251 রান করে সাজঘরে ফিরে যান ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন। 7 উইকেটে 519 রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে 49 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি বুশরার কাছে। ধন্যবাদ শান আপনাকে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মৌলবাদী অপশক্তি দেশকে পিছিয়ে দেবার যে অপচেষ্টায় লিপ্ত তা রুখে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের 50 বছর পূর্তি অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে। ফতোয়াবাজরা নানা সময়ে ফতোয়া দিয়ে সমাজে অস্থিরতা তৈরি করছে। ওই সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তথ্য সচিব খাজা মিয়া, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার ও অন্যরা। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদেরকে তৈরি করতে পারে, একই সাথে ভবিষ্যৎ প্রজন্ম যেন মেধা, মূল্যবোধ, দেশাত্মবোধের সমন্বয় ঘটিয়ে আমরা একটি সত্যিকার অর্থে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য দেশপ্রেমিক একটি প্রজন্ম তৈরি করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমাদের অনুষ্ঠানমালাগুলো করতে হবে। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের অপসারণে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল। বিতর্কিত কৃষি আইন সংশোধন নয়, বাতিল চান আন্দোলনকারীরা। বাবা স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো, এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের অপসারণ করতে সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, আন্দোলনরত কৃষকরা জরুরি চিকিৎসা পরিষেবা বাধাগ্রস্ত করছেন। কৃষক বিক্ষোভ নিয়ে কদিন আগেই মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সে দেশের ক্যাবিনেটের কয়েকজন সদস্য। তার জের ধরে ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, এই মন্তব্যে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য। ভারতে কৃষকদের আন্দোলনের চাপে 3টি বিতর্কিত কৃষি আইন সংশোধন করতেও রাজি হয়েছে দেশটির সরকার, কিন্তু আন্দোলনরত কৃষকদের স্পষ্ট দাবি 3টি আইন বাতিল করতে হবে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
করোনার এমন সময়েও ঐতিহ্য ধরে রাখতে তাদের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা উদযাপন করেছে গারো জনগোষ্ঠী। নবান্নের সময় রাজধানীতে এমন আয়োজনে ঢাকায় বাস করা গারোরা অংশ নিয়েছেন। তারা বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে উৎসব করায় অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত রাখা হয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। লালমাটিয়া হাউজিং সোসাইটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গারোদের নবান্নের উৎসব ওয়ানগালা। সারাদিন পূজা অর্চনা, আলোচনা, নাচ গানে উদযাপন করা হয় এই উৎসব। নিজস্ব ভাষা আর ঐতিহ্য তুলে ধরা হয় অনুষ্ঠান জুড়ে। আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি মেনে এবারের আয়োজন করা হয়েছে। গারোদের সংস্কৃতিতে কোনো ফসল সৃষ্টিকর্তাকে বা প্রকৃতিকে ধন্যবাদ না জানিয়ে ব্যবহার করা যাবে না। যেমন গারোরা নদীর কাছে কৃতজ্ঞ, ধানের কাছে কৃতজ্ঞ, বৃষ্টির কাছে কৃতজ্ঞ, পাহাড়ের কাছে, বনের কাছে, প্রকৃতির কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার উৎসব হলো ওয়ানগালা। স্বাস্থ্যবিধি কিছুটা মেনে একটু দূরত্ব বজায় রেখে এই করোনা কালেও আমরা এই উৎসব পালন করছি। এই উৎসবটা আসলে আমাদের বাৎসরিক একটা সামাজিক, যদি বলি ধর্মীয়, সেটাও আমাদের আদিপুরুষরা আমাদের এই উৎসবটাকে, ধন্যবাদের উৎসবটাকে খুব ঘটা করে পালন করত। অনুষ্ঠানে বিশিষ্ট জনেরা বলেছেন, বাংলাদেশ বহু জাতি, ভাষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ। অনুষ্ঠানটা দেখে আমি নিজে তো অনেক ঋদ্ধ হলাম যে ওদের কি আচার আচরণ, ওরা কত প্রকৃতির মানে কত বাস্তবসম্মত, হ্যাঁ, এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞ। এখন যেটা আমরা বলছি যে বিশ্বায়নে যে নানা রকমের যে প্রাকৃতিক দুর্যোগ সমস্ত এইগুলির তো প্রতিহত করার এক ধরনের, এটা এক ধরনের প্রচেষ্টা। এটা আদিকাল সৃষ্টির মূল থেকে চলে আসছে। হেমন্তে নতুন ফসল তোলার পর হয় ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব। প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে ঢাকায় বাস করা গারোরা রাজধানীতে এ উৎসব করেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারে অর্থনীতি সংবাদ। করোনা মহামারীর কারণে 3 দশকের মধ্যে প্রথমবারের মতো অর্থনৈতিক মন্দায় পড়ে অস্ট্রেলিয়া। সেই মন্দা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে দেশটি। অস্ট্রেলিয়ার ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের দেয়া তথ্য বলছে, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে আগের প্রান্তিকের চেয়ে অস্ট্রেলিয়ার অর্থনীতি সম্প্রসারিত হয়েছে 3.3%। তাদের অর্থনীতিও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। মন্দা কাটিয়ে উঠলে অস্ট্রেলিয়াকে এখন মনোযোগ দিতে হবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে, যে দেশটি তাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার। ইদানিং চীনের সঙ্গে সম্পর্কের বেশ অবনতি ঘটেছে অস্ট্রেলিয়ার, যার প্রভাব পড়েছে বাণিজ্যেও। এবারে রয়েছে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে অপ্রতিরোধ্য শেখ হাসিনা বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে শিক্ষাবিদ প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার, বইয়ের লেখক শাহিদা আক্তার জাহান সহ অন্যরা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ঠাকুরগাঁওয়ে চলতি রবি মৌসুমে অনেক বেশি দামে টিএসপি সার কিনছেন কৃষক। তারা বলছেন, সরকার নির্ধারিত 1100 টাকা দরের টিএসপি সার মিলছে 1450 টাকায়। সার নিয়ে ডিলাররা নানা রকম কারসাজি চালাচ্ছে। তদারকি না থাকায় এর সুযোগ নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। ঠাকুরগাঁও থেকে শামসুজ জোহার পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। রবি ফসল উৎপাদনে এখনই কৃষকের প্রয়োজন রাসায়নিক সারের। কৃষকের এই প্রয়োজনকে পুঁজি করে ব্যবসা করছে এক শ্রেণীর ব্যবসায়ী। ঠাকুরগাঁওয়ের কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে 300 থেকে 400 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে টিএসপি সার। আমরা আবাদ করব, মাটি সব তৈরি করছি, এখন সার পাচ্ছি না। আমরা 17 নং জগন্নাথপুর ইউনিয়নের যে কে ডিলার, কে বিয়া, আমরা কিছু বুঝতে পারতেছি না। আমরা কোথায় দাঁড়া ঘুরতেছি, সার পাই না, টিএসপি পাচ্ছি না। এক বস্তার দাম 1100 টাকা, এখন চাচ্ছে ওরা 1500 টাকা।
তা আমি তো ছোট কৃষক, আমি এত দামে সার নিয়ে কিভাবে আবাদ করব? খুচরা ব্যবসায়ীরা বলছেন ডিলারদের কাছে চাহিদা মতো টিএসপি চেয়ে পাওয়া যাচ্ছে না। বিএডিসি ও বিসিআইসির সার বীজ ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী টিএসপি সারের সরবরাহ নেই। কৃষকেরই কিন্তু 5 টন সারের দরকার, এই চাহিদার তুলনায় আমরা সারটা দিতে পারি না। এই জন্য আমরা বিএডিসি থেকে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ করছি যে কমপক্ষে ঠাকুরগাঁয় বিএডিসি সারটা যেন পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। প্রতি মাসে যে নন ইউরিয়া যেটা আমরা বলি এমওপি, ড্যাপ, টিএসপি, এইটার বরাদ্দ মানে তুলনামূলকভাবে কম। এই বরাদ্দ না থাকার কারণেই এই চাহিদা বৃদ্ধি হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই, বেশি দামে সার বিক্রির তথ্য নেই কৃষি বিভাগের কাছে। সরকার যেটি ঘোষণা দিয়েছেন যে কৃষকের নিকট সার যথাযথ নিয়মে সুলভে সরবরাহ করা হবে, আমরা সেই নিরিখে কাজ করছি। ঠাকুরগাঁও জেলায় কোনো কৃষক এখন পর্যন্ত বলতে পারবে না যে আমি দোকানে গিয়ে সার পাইনি। কৃষি বিভাগের হিসেবে এবছর অক্টোবর মাসে টিএসপির চাহিদা ছিল ৩,৩৫৫ মেট্রিক টন। এ মাসে চাহিদা রয়েছে ৪,১৬২ মেট্রিক টন। এখন পর্যন্ত পাওয়া গেছে ১,৬২২ মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খুলনা ও নড়াইলের কয়েকটি উপজেলার বিলগুলোতে অবাধে চলছে অতিথি পাখি শিকার। তবে অবৈধ শিকারী চক্রের পাখি নিধনের বিষয়টি নজরে নেই বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের। পরিযায়ী ও দেশীয় পাখির অবাধে বিচরণের স্বার্থে আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। শীতের শুরুতেই দেশের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখি আসতে শুরু করে। এবারও খুলনা তেরোখাদা, রূপসা এবং নড়াইলের লোহাগাড়া ও কালিয়া উপজেলার বিলাঞ্চলে পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে। একই সঙ্গে অবৈধ পাখি শিকারী চক্রের তৎপরতা বেড়েছে। এ অঞ্চলে প্রকাশ্যে পাখি শিকার, বিক্রি ও হত্যা যেন উৎসবে পরিণত হয়েছে। দিয়ে শিশি বাজায় পাখিগুলো নিচে আসার পরে ওরা ওই পাখিগুলো হাত পেতে ধরে, আর রাত্রে আধারে গাছে উঠে হচ্ছে আপনার ওই পাখিগুলো ধরে বস্তা করে নিয়ে আপনারা বিভিন্ন শহরে বিক্রি করে। শিকারের কারণে এগুলো দিন দিন কমে যাচ্ছে এবং এগুলো স্থানীয় লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে। প্রশাসনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করায় ব্যবসায়ীরা বেশি উৎসাহিত হচ্ছে। পাখি শিকার হয়ে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিভাগীয় প্রশাসন ও বন বিভাগ। পাখি যদি কেউ শিকার করে থাকে সেটা বেআইনি এবং আইনত খুবই মারাত্মক অপরাধ। স্থানীয় প্রশাসন যারা থাকবে তাদের প্রতি নির্দেশনা থাকবে যে এই ধরনের অপকর্ম কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না এবং তাদেরকে আইনের কাছে সুপর্দ করতে হবে যদি এরকম হয়ে থাকে। চোরা বা অবৈধভাবে কিছু কিছু পাখি শিকার হয়, এখনো হয়। বন্যপ্রাণী অপরাধ ইউনিট আছে, তাদেরকে অলরেডি নির্দেশনা দিয়েছি। তারা বিভিন্ন হাট বাজারে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতেছে, জনগণকে সচেতন করছে এবং যারা অপরাধ করছে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছে। পাখি শিকার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পরিবেশবাদীরা। পরিযায়ী পাখি শীত প্রধান অঞ্চল থেকে আমাদের দেশে আসে এবং এই সময়টা পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা বছরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন একটা থাকলেও সেটি বাস্তবায়নের সাথে যে সমস্ত সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদের আসলে কোনো তৎপরতাই চোখে পড়েনি। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ধরে রাখতে জনসচেতনতা বাড়ানোর পরামর্শ পরিবেশবিদদের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকার ধানমন্ডিতে থাইল্যান্ডের কসমেটিক্স ব্র্যান্ড মন্ট্রেজারের নতুন আউটলেটের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন অভিনেত্রী ও মডেল সাফা কবির। ওই সময় উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, মন্ট্রেজার পরিবারের সদস্য সহ অন্যরা। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। কেউ আক্রমণ
আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান। স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর